বাবা মার কথা শুনছেন, মনোযোগ সহকারে পড়াশোনা করছেন। আমি তাহমিনা আক্তার পরি, ন্যাশনাল আইডেল বা বনশ্রী ন্যাশনাল আইডেল স্কুলের শিক্ষক। আপনাদের হোম স্কুলের কার্যক্রমে জানাই সুস্বাগত এবং শুভেচ্ছা। আজ আমি আপনাদের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে ত্রয়োদশ অধ্যায়ের বাংলাদেশ এবং বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগী সংস্থার দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। আমরা প্রথম পর্বে গুরুত্বপূর্ণ বেশ কিছু টপিকস নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকে আরেকটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। তাহলে চলেন আমরা চলে যাই আলোচ্য বিষয়বস্তুতে। আজকের আলোচ্য বিষয়বস্তুর মধ্যে রয়েছে গতকাল যে ক্লাসটি আর গত পর্বে যে ক্লাসটি আমরা করেছিলাম, সেই ক্লাসে যে আলোচ্য আন্তর্জাতিক সংস্থাসমূহ ছিল, সেই সংস্থাসমূহের কার্যক্রম বা কার্যাবলী এবং ভূমিকা বা অবদান নিয়ে আলোচনা করব। এবং এই আলোচনার পর আমাদের কিছু নমুনা প্রশ্নাবলী থাকবে, অর্থাৎ যেগুলোতে জেএসসি পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো আসে সেই বিষয়ে ইনশাআল্লাহ আমরা ডিটেইলস আলোচনা করব। তাহলে চলে যাই মূল আলোচনায়। আমরা এখানে প্রথমেই টপিকটি লিখেছিলাম যে উল্লেখিত আন্তর্জাতিক সংস্থাসমূহের যেগুলো আমরা আলোচনা করেছি সেই সমূহের বিভিন্ন কার্যক্রম, কার্যাবলী এবং ভূমিকা বা অবদান সমূহ। এই যে বারবার আমি বা ইউজ করেছি, এটা কেন করেছি এর মধ্যে একটু বিশেষ মহত্ব রয়েছে। অর্থাৎ কার্যক্রম পরীক্ষার মধ্যে অনেক সময় দেখা যায় কার্যক্রম ব্যাখ্যা করো, অনেক সময় দেখা যায় কার্যাবলী ব্যাখ্যা করো, অনেক সময় ভূমিকা বা অবদান সমূহ মূল্যায়ন করতে বলে বা ব্যাখ্যা দিতে বলে, বিশ্লেষণ করতে বলে। এর মধ্যে কিছু যদিও বা আমরা বলে থাকি যে কার্যক্রম, কার্যাবলী বা ভূমিকা বা অবদান প্রায় একই রকম বা একই অ্যান্সার হয়, কিন্তু এখানে কিঞ্চিত পার্থক্য রয়েছে। সেই পার্থক্যগুলোকে একটু ধরে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। কার্যক্রমগুলো হচ্ছে আপনার ধারাবাহিক একটা বর্ণাবলী থাকে, এখানে বর্ণনা থাকে। আর কার্যাবলী অর্থাৎ এগুলো আমার ধারাবাহিকভাবে না থাকলেও চলবে, এখানে আমার কাজগুলো উল্লেখ করলেই হবে। তার মানে কার্যক্রম এবং কার্যাবলী প্রায় একই বা ধারাবাহিকতার বিষয়টি একটু পার্থক্য রয়েছে। আর ভূমিকা এবং অবদান, অনেকেই ধারণা করে থাকে যে কার্যাবলী এবং ভূমিকা এক, আসলে তা নয়। ভূমিকা এবং অবদান বলতে আমরা বুঝি যে সহায়ক ভূমিকা যেটা বোঝা যায়, অর্থাৎ অন্য কোনো কাজের ক্ষেত্রে যেটা সহায়ক ভূমিকা পালন করে সেটাকে আমরা বলি অবদান। তাহলে সেই অবদানগুলো কি আমরা আলোচনা করে আরো বেশি ক্লিয়ার হবো। তাহলে চলে যাই মূল আলোচনায়। এখানে আমরা যে সংস্থাগুলোর কথা বলেছিলাম, ইউনিসেফ, ইউনেস্কো, ইউএনডিপি, ফাও, তারপরে হচ্ছে হু এবং ইউএনএফপিএ, এগুলোর বিষয়ে আমরা কার্যাবলী বা অবদান সমূহ বোঝার চেষ্টা করব। তাহলে ইউনিসেফের কার্যাবলীর মধ্যে আমি যেটা লিখেছি, জাতিসংঘের একটি বিশ্বের সংস্থা হিসেবে প্রতিষ্ঠানটি নিম্নোক্ত কাজগুলো করে থাকে, অর্থাৎ যে কাজগুলো তারা করে সেগুলি কার্যাবলীর অন্তর্ভুক্ত। বিভিন্ন দেশের, বিশেষ করে উন্নয়নশীল দেশের শিশুদের সেবা প্রদানের মাধ্যমে শিশুদের কল্যাণ ও উন্নয়নে সংস্থাটি কাজ করে থাকে। অর্থাৎ শিশুদের ক্ষেত্রে শিশুদের কল্যাণ নিয়ে এই সংস্থাটি কাজ করে ইউনিসেফ, এবং সেটা উন্নয়নশীল দেশের ক্ষেত্রে তারা প্রাধান্য দিয়ে থাকে। তাছাড়া স্বল্পোন্নত দেশও রয়েছে, তবে উন্নয়নশীল দিক থেকে তারা বেশি প্রাধান্য দেয়। এরপর আছে, এছাড়াও এই প্রতিষ্ঠানটি মাতৃ ও শিশু স্বাস্থ্য সম্পর্কে তারা কাজ করে, পুষ্টি ও রোগ প্রতিরোধ সম্পর্কে তারা কাজ করে, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা নিয়ে তারা কাজ করে, মৌলিক শিক্ষা নিয়ে কাজ করে, স্যানিটেশন ও নারী উন্নয়নমূলক কাজগুলোকে তারা প্রাধান্য দিয়ে থাকে। এখন মৌলিক শিক্ষায় কিন্তু তোমাদের নতুন একটি শব্দ মনে হচ্ছে। মৌলিক শিক্ষা হচ্ছে যেটা বেসিক ক্ষেত্রে যেটা না করলে না, যেমন স্যানিটেশনের ক্ষেত্রে হতে পারে, পড়াশোনার ক্ষেত্রে হতে পারে, যে কোনো বিষয় যা অর্থাৎ ন্যূনতম শিক্ষাটা সেখানে দরকার সেই বিষয়ে তারা এখানে কাজ করছে, স্বাস্থ্য সম্পর্কিত। এরপর আসি অবদান। আমি কিছুক্ষণ আগে বললাম যে সহায়ক ভূমিকা অবদান বলতে বোঝায়। সেই অবদানটা কেমন, এরকম উদাহরণ দেখে আরো বেশি পরিষ্কার হওয়া যাবে। যেমন 1950 সালের পর থেকে এটি বিশ্বের স্বল্পোন্নত উন্নয়নশীল দেশে শিশুদের কল্যাণ ও উন্নয়নে কাজ করে আসছে। অর্থাৎ এই যে তারা কাজ করেছে এটা একটা স্মরণীয় ঘটনা হয়ে আছে এবং সবাই সেটা ফলো করার চেষ্টা করবে, সেজন্য মূলত সেটা অবদান হিসেবে আমরা বলতে পারি। এরপর আছে 1965 সালে শান্তির জন্য নোবেল পুরস্কার পায়। অর্থাৎ এরা যে কাজগুলো করছে সেই কাজের মধ্যে আমি কিন্তু এখানে অবদান থেকে কার্যাবলীর মধ্যেও কিছু পয়েন্ট ইনক্লুড করতে পারি, বা কার্যাবলী থেকে অবদানের মধ্যে আমি এটা ইনক্লুড করতে পারি, তবে সিচুয়েশন বেজে আমাদের ভাষাটা একটু চেঞ্জ করে দিতে পারবো। যেমন এখানে নোবেল শান্তি পুরস্কারের ক্ষেত্রে আমরা এখানে কার্যাবলীর মধ্যে নিতে পারি যে ইউনিসেফ বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় কাজ করে থাকে, এটা কিন্তু আমি নিতে পারি। আর অবদান হিসেবে দেখব অর্থাৎ সে কখন এই শান্তির জন্য যে একটা পুরস্কার পেয়েছে সেটা তার অবদান। তাহলে 1951 সালে ঢাকায় এর অফিস 65 সালে শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিল বিশ্বের শান্তি আনয়নের জন্য। আর 1951 সালে ঢাকায় এর অফিস প্রতিষ্ঠিত, অর্থাৎ ঢাকায় এর একটি ইউনিসেফের একটি অফিস প্রতিষ্ঠিত হয়েছিল, এবং অফিস প্রতিষ্ঠা হওয়ার পরপরই তার কার্যক্রম শুরু হয়নি। 1977 সালে গিয়ে তার নিয়মিত একটি কাজ বাংলাদেশে শুরু করে, এবং এটি এদেশের মা ও শিশুর উন্নয়নের মূলত তারা কাজ করেছে। এরপর আসি ইউনেস্কো। ইউনেস্কোর কার্যাবলীর মধ্যে রয়েছে এটি 4টি ক্ষেত্র নিয়ে কাজ করে, যেমন আমরা গত ক্লাসেও আলোচনা করেছি। যে আরেকটা জিনিস তোমরা একটা লক্ষ্য করে দেখবে যে আমি যে কাজগুলো নিয়েছি এগুলো কিন্তু লক্ষ্য আমরা গত ক্লাসের লক্ষ্য প্রধান
কাজগুলো আমরা এখানে নিয়েছি। তার মানে লক্ষ্য যেটা সেটাও কিন্তু তারা ওই বিষয়টা নিয়ে যেহেতু কাজ করে তার লক্ষ্যগুলো আমরা কাজের মধ্যে নিতে পারি। এরপর আসছে ইউনেস্কোর কথা বলছিলাম যে মূল 4টি ক্ষেত্র নিয়ে তারা কাজ করেছে, শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি ও যোগাযোগ নিয়ে তারা কাজ করে। এই 4টা ক্ষেত্র নিয়ে তারা কাজ করে। আর হচ্ছে পৃথিবীর সব মানুষের মধ্যে ন্যায় বিচার, আইনের শাসন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করতে কাজ করে তারা যাচ্ছে, মানে এখনো তারা কাজ করছে অব্যাহতভাবে। এরপর আসে আবার অবদানসমূহের মধ্যে ইউনেস্কোর অবদান রয়েছে যে বাংলাদেশ এই প্রতিষ্ঠানটিতে যুক্ত হওয়ার প্রেক্ষিতে, অর্থাৎ যখন সে যুক্ত হয় তার পরিপ্রেক্ষিতেই এটি বাংলাদেশে বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করে থাকে, মানে প্রণয়ন করাটি তার কাজ। এরপর হচ্ছে প্রতিষ্ঠানটি এই দেশে থেকে নিরক্ষরতা দূরীকরণ, অর্থাৎ সেই কর্মসূচি যে তারা প্রণয়ন করেছে তার পরিপ্রেক্ষিতে তারা আরো কিছু কর্মসূচি বা বিষয়গুলো কি ধরনের কর্মসূচি রয়েছে সেই বিষয়গুলো এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি এই দেশ থেকে নিরক্ষরতা দূরীকরণ, বিশেষ করে বয়স্কদের শিক্ষা, বিজ্ঞান শিক্ষার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নতি ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ একাধিক কাজের আমি সমন্বয় কমাতে লিখেছি, তোমরা চাইলে এগুলো নাম্বার দিয়ে কয়টি কাজ আছে সেভাবে যদি তোমরা পড়াশোনা করো তাহলে বিষয়টা আরো বেশি স্বতঃস্ফূর্তভাবে তোমাদের মনে থাকবে। এরপর আসি যে 3 নম্বর কাজে ইউনেস্কোর উদ্যোগে আমাদের ভাষা শহীদ দিবস 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বে যে স্বীকৃতি লাভ করেছে তা এই ইউনেস্কোর অর্থাৎ এই সংস্থাটির অবদান স্বরূপে আমরা সেটা বলতে পারি। এরপর আসে যে 4 নাম্বার, এছাড়াও আমাদের দেশের প্রাকৃতিক ঐতিহ্য সুন্দরবন ও প্রাকৃতিক ঐতিহ্য সংরক্ষণে, অর্থাৎ প্রাকৃতিক ঐতিহ্য হিসেবে সুন্দরবন আমাদের অনেক বিখ্যাত একটি জায়গা, সেই বিষয়টা আলাদাভাবে এখানে বলা হলো, কিন্তু মূলত তাদের কাজ হচ্ছে ঐতিহ্য সংরক্ষণে কাজ করা এবং এই প্রতিষ্ঠানটি সহায়তা করেছে এই সংরক্ষণ মানে ঐতিহ্য সংরক্ষণ করার জন্য। তাহলে ইউনেস্কোর আমরা কার্যক্রম এবং অবদানসমূহ জানলাম। এরপর আসি ইউএনডিপি কার্যক্রমের মধ্যে রয়েছে এটি জাতিসংঘ, আমি এখানে মূল বিষয়গুলো সংক্ষিপ্ত অ্যাপ্লিকেশনগুলো বলছি কারণ গত ক্লাসে এগুলো আমরা পুনরূপ বাংলা রূপ সহ সম্পূর্ণ করেছি, অতএব তোমরা এখানে নিশ্চয়ই জেনে গেছো যেগুলো কি, এজন্য পুনরূপ বলছি না। কার্যাবলী এটি জাতিসংঘের বিশ্বব্যাপী উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন ও তদারকি করে থাকে, অর্থাৎ জাতিসংঘ কিরকম কাজ করছে তার উন্নয়ন কর্মকাণ্ডগুলো কতটুকু অগ্রসর হয়েছে সেই বিষয়গুলো তারা বাস্তবায়নের জন্য সাহায্য করে থাকে এবং সেটা তদারকি করে থাকে যে হ্যাঁ কোথায় কি করতে হবে বা কতটুকু করতে হবে। এরপর বিশ্ব থেকে দারিদ্র্য দূরীকরণে উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নে সহায়তা করা এর প্রধান কাজ, আর তার প্রধান কাজই হচ্ছে দারিদ্র্য দূরীকরণ করা, আর দূরীকরণের এবং উন্নয়নশীল দেশই তাদের কাজ, আর এটা করতে গিয়ে তারা জাতিসংঘের যে কাজগুলো রয়েছে তাদেরকে হেল্প করে থাকে। এরপর আসছে অবদানসমূহ। 1972 সাল থেকে বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপি সহায়তা করে আসছে, অর্থাৎ 1972 থেকেই তারা যুক্ত হয়েছে ইউএনডিপির সাথে এবং তখন থেকেই তারা এই ইউএনডিপির সাথে কাজ করে যাচ্ছে। এটি বাংলাদেশের থেকে দারিদ্র্য দূরীকরণে, গ্রামাঞ্চলে আর্থসামাজিক উন্নয়ন, নারী উন্নয়ন, সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠা, পরিবেশের উন্নয়ন ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে সাহায্য ও সহযোগিতা করছে। এখানে দেখতে পাচ্ছ প্রায় কাজগুলোর মধ্যে দারিদ্র্যের বিষয়গুলো চলে আসছে বা পরিবেশের কথাগুলো চলে আসে। এই যে যখন একাধিকবার একটা বিষয় চলে আসবে তখন সেই বিষয়ে কিন্তু আলাদাভাবে একটু পড়াশোনা করতে হবে, তখন এভাবে নিতে হবে যে কোন কোন বিষয়গুলো কমন রয়েছে, কোন কোন সংস্থার ক্ষেত্রে কমন রয়েছে, তাহলে বিষয়টা আরো বেশি পরিষ্কার হবে। এরপর আসি ফাও হচ্ছে আমরা ক্ষুধার বিরুদ্ধে যে কাজ করে তার কাজগুলোর মধ্যে এগুলো রয়েছে যে সংস্থাটি সারা বিশ্বে ক্ষুধার বিরুদ্ধে কাজ করছে। এছাড়াও বিশ্বে খাদ্য নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জনগণের জীবনমান উন্নয়নে কাজ করা ফাওয়ের প্রধান কাজ। এগুলো গত ক্লাসে আমরা লক্ষ্যের ক্ষেত্রে এগুলো বুঝিয়েছিলাম। এরপর আসে যে অবদান সমূহ, তার কি অবদান রয়েছে। বাংলাদেশের খাদ্য ও কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে তারা। কি ধরনের গুরুত্বপূর্ণ অবদান রাখছে সেগুলো পয়েন্ট হচ্ছে এগুলো। তোমরা চাইলে এখানে নাম্বারগুলো দিয়ে এখানে কি বলা হয় বিসর্গ চিহ্ন দিয়ে তারপর 1 নাম্বার 2 নাম্বার দিয়ে তোমরা এগুলো নিতে পারো। আমাদের দেশে প্রায় খাদ্য সংকটের মতো সমস্যা মোকাবেলায় একটি খাদ্য নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে এটি সরকারকে অর্থাৎ বাংলাদেশ সরকারকে প্রয়োজনীয় পরামর্শ ও সাহায্য দিয়ে থাকে এই ফাও। এছাড়া তারা আরো কিছু কাজ করে। সংস্থাটি খাদ্যদ্রব্য সরবরাহে অর্থাৎ এই ক্ষেত্রে হচ্ছে মোকাবেলা কিভাবে করবে সেজন্য খাদ্য যে নিরাপত্তা রয়েছে কিভাবে করবে সেই জন্য তারা পরামর্শ দিচ্ছে সরকারকে। আর এখানে হচ্ছে খাদ্য সরবরাহটা কিভাবে হবে সেজন্য সরবরাহ ক্ষেত্রে তারা সহায়তা করে থাকে এবং কৃষি কিভাবে উন্নয়ন ঘটবে তারও একটা পরামর্শ তারা দিয়ে থাকে। এছাড়াও তারা জরুরি পরিস্থিতিতে অর্থাৎ যখন খাদ্য সংকট বা যে কোনো বিষয় দুর্যোগগুলো যখন আসে তখন কিভাবে সেটা মোকাবেলা করবে তার জন্য তারা সহায়তা করে থাকে। এবং ঝড় বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যখন আসে তখন যে ক্ষতিগ্রস্ত বিষয়গুলো থাকে বা ক্ষুদ্র প্রান্তিক চাষি থাকে, ক্ষুদ্র প্রান্তিক চাষি বলতে এখানে বোঝানো হয় যে যাদের জমি নেই, অন্যের জমি চাষ করে যারা চাষি তারাই মূলত এই ধরনের সহায়তাগুলো পেয়ে থাকে। তাদের আবার প্রযুক্তিগত কিছু সহায়তা তারা দিয়ে থাকে, এটা করে থাকে ফাও। এরপর আসি হু, অর্থাৎ এই হু এর কার্যগুলির মধ্যে রয়েছে এটি একটি সমন্বয়কারী প্রতিষ্ঠান, অর্থাৎ একাধিক
সংস্থার সাথে সমন্বয় করে তারা এই কাজগুলো করে থাকে। কারণ এটি যেহেতু বিশ্ব স্বাস্থ্যের একটা বিষয়, বিশ্ব স্বাস্থ্যের বিভিন্ন সংস্থা রয়েছে, তাদের সাথে যদি চুক্তি বা তাদের সাথে যদি যোগাযোগ না থাকে তাহলে এটা করাটা অনেক কঠিন হয়ে যায়। এই জন্য তারা একটা সমন্বয়কারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে এবং তাদের কাজ হচ্ছে এই বিশ্বের যে জনস্বাস্থ্য রয়েছে সেটা রক্ষা করা এবং বিশ্বের সকল অংশের মানুষের জন্য সর্বোচ্চ স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করাই এর প্রধান কাজ। অর্থাৎ সবাই যেন নিশ্চিতে থাকতে পারে স্বাস্থ্য নিয়ে, সেই বিষয়ে তারা কাজ করে থাকে এবং নিশ্চিত হয়। এরপর সে অবদান সমূহ বাংলাদেশের জনস্বাস্থ্য উন্নয়নে যে গুরুত্বপূর্ণ ভূমিকা এটি পালন করছে তার মধ্যে এগুলো রয়েছে, যেটা আমি একটু আগে এই ফাওয়ের ক্ষেত্রে বলছিলাম যে তোমরা চাইলে এভাবে নাম্বার দিয়ে লিখতে পারো। সেই ক্ষেত্রে আমি এটার একটা উদাহরণ রেখেছি, হ্যাঁ তোমরা এভাবে লিখতে পারো। তাহলে সেই কাজগুলোর মধ্যে রয়েছে দেশ থেকে সংক্রামক ব্যাধি দূর করতে সাহায্য করছে এই হু। এরপর শিশুদের 6টি ঘাতক রোগ যেমন হাম, ডিপথেরিয়া, টিটেনাস, যক্ষা, পোলিও, হুপিং কাশি এই রোগগুলো থেকেও যে কিভাবে রোগ প্রতিরোধ করা যায়, প্রতিরোধের ব্যবস্থা নেওয়া যায় সেই বিষয়ে তারা এগুলো কাজ করে থাকে, অবদান রাখছে। এছাড়াও ম্যালেরিয়া দূরীকরণ, বিশুদ্ধ পানির ব্যবস্থা, নিষ্কাশন ব্যবস্থার উন্নতি, মাতৃ ও শিশু মৃত্যু হার কমানোর পাশাপাশি কলেরা ও ডায়রিয়া নিয়ন্ত্রণেও সংস্থাটির অবদান উল্লেখযোগ্য। এই কলেরা এবং ডায়রিয়ার ক্ষেত্রে এটা একটা মহামারী রোগ, যার জন্য এটা বিশেষভাবে উল্লেখযোগ্য ভাবে তারা কাজ করেছে বা গুরুত্ব দিয়ে কাজ করেছে, যেটা আলাদাভাবে পয়েন্ট আকারে লেখা যায়। এরপর আসি UNFPA, অর্থাৎ এই সংস্থাটির কার্যাবলীর মধ্যে রয়েছে উন্নয়নশীল দেশগুলোকে তাদের জনসংখ্যা সম্পর্কিত সমস্যা সমাধানে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা প্রদানই এর মূল কাজ, অর্থাৎ জনসংখ্যা নিয়ে তারা কাজ করে থাকে। এছাড়া তথ্য সরবরাহের মাধ্যমে জনসংখ্যা নীতি প্রণয়ন, অর্থাৎ জনসংখ্যা নীতিটা আবার হচ্ছে যে দেশে সেই বিষয়টা কাজ করছে সেই দেশের জনসংখ্যা নীতিটা কেমন হবে, অর্থাৎ জনসংখ্যা বাড়াবে না কমাবে বা তার মৃত্যু হার কেমন, সমস্ত বিষয়গুলো দেখে তারপর নির্ধারণ করা হবে জনসংখ্যা নীতিটা কেমন হবে, সেই বিষয়ে তারা সহযোগিতা করে থাকে বা কর্মসূচি দিয়ে থাকে, সেই বাস্তবায়নে তারা সহায়তা করে থাকে। এরপর আসে অবদান, অর্থাৎ UNFPA এর কি অবদান রয়েছে আমাদের দেশে। অতিরিক্ত জনসংখ্যার সমস্যা মোকাবেলায় সহযোগিতা সহ পরিবার পরিকল্পনা, নারীর ক্ষমতায়ন প্রভৃতি বিষয়েও এটি সরকারকে পরামর্শ, অর্থাৎ যে বাংলাদেশ সরকারকে পরামর্শ সহযোগিতা করছে, এখনো তারা করে যাচ্ছে। আর এক্ষেত্রে নারীর ক্ষমতায়ন অর্থাৎ জনসংখ্যা নিয়ন্ত্রণে বা জনসংখ্যা সমস্যার ক্ষেত্রে নারীকে প্রায়োরিটি দেওয়া হয়েছে, কারণ এই নারীর যেহেতু অর্ধাঙ্গী হিসেবে সমাজের পুরুষের অর্ধাঙ্গী হিসেবে কাজ করে, তার মানে তার একটা পরিবারকে যখন কন্ট্রোল করার প্রয়োজন হয় তার ক্ষমতাটা অত্যন্ত জরুরি। সেই ক্ষেত্রে মূলত এই ক্ষেত্রেও তারা প্রায়োরিটি দেয় এবং পরিবার পরিকল্পনা নিয়েও তারা কাজ করে নারীর জনসংখ্যার সমস্যা সমাধানের জন্য। আর এই ক্ষেত্রে যদি কোনো সরকারে যে দেশে এই কাজটা করে সেই সরকারের যদি পরামর্শ দরকার হয় বা সহযোগিতার প্রয়োজন হয় তখন তারা দিয়ে থাকে। এরপর আসি 2 নম্বরে, যে আমরা লিখেছি যে এই যে অবদানগুলো রয়েছে এছাড়াও তার সহায়তায় মানে এর সহায়তায় যে সমস্যা সমাধান রয়েছে, সমস্যা সমাধানের জন্য যে সহায়তা প্রয়োজন তার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্স বিভাগ নামে একটি বিভাগ চালু করেছে এবং মানে কি বলা হয় UNFPA এর সহায়তায় সেই বিভাগের কাজ হচ্ছে যে বাংলাদেশ এবং বিশ্বের যে জনসংখ্যা রয়েছে সেই বিশ্বের জনসংখ্যা সম্পর্কে তারা জ্ঞান দান করে থাকে এবং গবেষণা কার্যক্রম পরিচালনা করে থাকে, যেখান থেকে জনসংখ্যার সমস্যার সমাধান করা সম্ভব। তাহলে এই সমস্ত আলোচনা থেকে আমরা বুঝতে পেরেছি যে কার্যাবলী, কার্যক্রম, ভূমিকা, অবদানের মধ্যে কিঞ্চিত পার্থক্য রয়েছে এবং সেই পার্থক্যগুলোকে ধরে আমাদেরকে আলোচনা করতে হবে। তবে বিশেষভাবে মনে রাখার একটা বিষয় হচ্ছে যে প্রত্যেকটা বিষয় থেকে আমরা চাইলেই একটা থেকে আরেকটা পয়েন্ট নিয়ে আমাদের ভাষাগত বিষয়গুলোকে সঠিকভাবে ব্যবহার করে আমরা সেটা ব্যবহার করতে পারি। তাহলে আমরা এই যে আলোচনা করলাম এর থেকে আমরা কিছু জেএসসি কি ধরনের প্রশ্ন আসতে পারে সেই বিষয়ে একটু আলোচনা করব। সেজন্য তোমাদের আরেকটি পার্ট রেখেছি, সেটা হচ্ছে নমুনা প্রশ্ন। নমুনা প্রশ্নগুলির মধ্যে আমি দেখতে পাচ্ছি যে উদ্দীপক, অর্থাৎ যে তোমার একটা উদ্দীপক থাকবে সেই উদ্দীপকের আলোকে এমনভাবে উদ্দীপককে বলা হবে যে সংস্থাটিকে এমনভাবে কোশ্চেন করা হবে যে তোমাকে কোন সংস্থার কথা বলা হয়েছে সেই বিষয়ে তুমি ব্যাখ্যা করো বা তোমার বর্ণনা দাও। এরপরে বলা হবে যে এর কার্যাবলীটা কি, যেটা সংস্থা সম্পর্কে যখন ব্যাখ্যা দিতে বলবে তখন আমরা গত পর্বের যে ক্লাসটা নিয়েছিলাম সেই ক্লাসের সমন্বয়ে কিন্তু এটাকে অ্যান্সার করতে হবে। চাইলে এখানে তুমি সেই বিষয়গুলোর সাথে কার্যাবলীগুলোকে বা অবদানগুলোকে এখানে ইনক্লুড করা যায়। তবে এই যে আমি প্রশ্ন 1 নম্বর প্রশ্ন রেখেছি এটা হচ্ছে গ নাম্বারের জন্য, অর্থাৎ আমরা প্রয়োগমূলক যেটা অ্যান্সারটা আমরা বলি যে অনুধাবনের গতে 3 নাম্বার যে অ্যান্সারটা রয়েছে সেটার জন্য এই ধরনের প্রশ্নগুলো আসে। আর গতে যে প্রশ্নগুলো থাকে তখন দেখবে যেখানে বর্ণনা বা ব্যাখ্যা এই টাইপের কিছু শব্দ থাকে, অর্থাৎ সম্পর্কে বর্ণনা করো বা ব্যাখ্যা করো, এর কার্যাবলী বা কার্যক্রম বর্ণনা বা ব্যাখ্যা করো, এই ধরনের এইভাবে প্রশ্নটা করা হয়। জেএসসিতে বিভিন্ন প্রশ্নগুলো ঘেটে দেখে যে এই ধরনের প্রশ্নই আসে। তাহলে গয়ের জন্য এইভাবে করা হলে আমি এগুলো আলোচনা সম্পূর্ণভাবে ক্লিয়ার করেছি, ইনশাআল্লাহ তোমরা অ্যান্সার করতে পারবে। এরপর আসে 2 নাম্বার, এটা হচ্ছে ঘয়ের যে নমুনা, ঘ প্রশ্নের জন্য যে প্রশ্নের নমুনা হয় সেই প্রশ্নের নমুনা এরকম যে উদ্দীপকে যেই ইন্টিগ্রেট করা হয় বা চিহ্নিত
চিহ্নিত করা হয় যে কি আন্তর্জাতিক সংস্থার যেটা থাকে সেটাকে তোমাকে লিখতে হবে। এরপর তার অবদান বা ভূমিকা, কার্যাবলী, এই অর্থাৎ বাদে তিনটা, অর্থাৎ যে কোনো একটা তোমাদের বিশ্লেষণ করতে বলবে বা মূল্যায়ন করতে বলবে। বিশ্লেষণ বা মূল্যায়ন যখন আসে তখন কিন্তু নিজের একটা সিদ্ধান্ত সেখানে কাজ করতে মানে দিতে হয়। কারণ এখানে আমরা জানি উচ্চতর দক্ষতা বলতে একটা পার্ট আছে, সেই উচ্চতর দক্ষতায় আমাকে বোঝাতে হবে যে আমি কি বুঝেছি এবং আমার দক্ষতা কতটুকু। তার জন্য এই মূলত বিশ্লেষণ এবং মূল্যায়নমূলক একটা প্রশ্ন থাকে। ইনশাআল্লাহ আমরা এই বিষয়গুলো আলোচনা করেছি, তোমরা নিশ্চয়ই এগুলো অ্যান্সার দিতে পারবে। আজকের আলোচনা থেকে ইনশাআল্লাহ ধারণা করতে পারি যে অবশ্যই ক্লাসটা অনেক বেশি ফলপ্রসূ হয়েছে এবং আরো বেশি ফলপ্রসূ হবে যদি তোমরা বাসায় বসে এই প্রশ্নগুলো বেশি বেশি করে চর্চা করো, কারণ চর্চা যত করবে তত বেশি ভালো পড়াশোনা হবে। অতএব তোমরা বাসায় চর্চা করবে। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকস নিয়ে। আল্লাহ হাফেজ।